ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধাকৃষ্ণের শহর বৃন্দাবনে আপনাদের সকলকে স্বাগত। মেরো বৃন্দাবন একটি শহর যেখানে মানুষের চেয়ে হয়তো মন্দিরের সংখ্যা বেশি। প্রত্যেকটি মন্দিরের মধ্যে একটি অনুন্নত এক মাধুর্য রয়েছে এবং একটি ইতিহাস লুকিয়ে রয়েছে। বৃন্দাবন দর্শনের পর্বটিতে এই পর্বতে আমরা দেখব নিধিবনকে। প্রত্যেকটি মন্দির দর্শন করতে করতে আজ ভোরবেলা বেরিয়ে পড়লাম নিধিবনের উদ্দেশ্যে। নিধিবন, এই বনে আজও কৃষ্ণ এবং রাধার রাসলীলা দেখা যায়। তাই সেই কারণেই এই নিধিবনে সন্ধ্যের পরে কোনোভাবেই প্রবেশ নিষিদ্ধ করা আছে। তাই আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল এই নিধিবনের উদ্দেশ্যে। নিধিবনের প্রবেশদ্বার ময়ূর, বানর, ফুলের নকশা খোদাই করা দুটি বিশাল হলুদ পাথরের তোরণ জঙ্গলের প্রবেশ এবং প্রস্থানের পর নির্দেশ করে। তোরণ দুটির ওপরে ও মাঝখানে বানর বসেছিল, যা প্রত্যেকটি পথচারীকে ভয় দেখাচ্ছিল। এই জিনিসটি আপনারা প্রত্যেকেই বৃন্দাবনে দেখতে পারবেন। আর হ্যাঁ, একটু সাবধান থাকবেন যদি আপনার চোখে চশমা থাকে তাহলে। এবারে আমরা প্রবেশ করছি এই বৃন্দাবনের নিধিবনে। আমরা তখন ফটক দিয়ে ঢুকলাম, তখন আমরা সেই বিস্তীর্ণ বেদিটার ওপরে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে সিঁড়ির ওপর থেকে জঙ্গলটা ঠিক নেমে এসছে এবং খাটো খাটো গাছগুলো যেন একটি অদ্ভুত রূপের বিবরণ তুলে ধরছে। নিধিবন বৃন্দাবনকে অন্যতম করে তুলেছে এই তুলসী গাছগুলি। একটি ঘন জঙ্গল যেখানে রয়েছে প্রচুর সবুজ গাছপালা, প্রধানত তুলসী, যা হিন্দু ধর্মের একটি প্রধান গাছ হিসেবে বিবেচিত। মজার বিষয় হলো এই গাছগুলি হলো ফাঁপা এবং মাটি শুষ্ক, কিন্তু তবুও গাছগুলো সারা বছর পাতায় ভরা থাকে, সবুজ পাতায়। সমস্ত গাছগুলো যেন মাটির নিচের দিকে ঝুঁকে রয়েছে। এটি হলো একটি অলৌকিক ঘটনা এখানকার গাছগুলো, যেগুলো আপনারা প্রত্যেকটি গাছের মধ্যে এই রূপ দর্শন করতে পারবেন। এই এলাকায় প্রচুর বানর এবং ময়ূরের বসবাস, তাই প্রত্যেকটি জিনিসই আপনারা এই নিধিবনে দেখতে পারবেন। কিন্তু এর থেকেও অলৌকিক বিষয় হলো এই প্রত্যেকটি পশু পাখিও সন্ধেবেলা হয়ে গেলে এই নিধিবন ছেড়ে চলে যায়। তাদের কিন্তু আর দেখা যায় না এই নিধিবন জঙ্গলে। এই নিধিবনের ভেতরে একটি রংমহল রয়েছে। রংমহল অর্থাৎ একটি রঙিন প্রাসাদ। নিধিবনের আরেকটি মন্দির যা এই স্থানে রংমহল নামেই পরিচিত। বিশ্বাস করা হয় যে প্রতি রাতে রাধা এবং কৃষ্ণ স্বয়ং তাদের ক্লান্তিকর নৃত্যের পরে বিশ্রাম নিতে এই মন্দিরে আসেন এবং মন্দিরটিতে ঘুমানোর জন্য চন্দন কাঠের একটি বিছানাও রয়েছে। প্রত্যেক দিন সন্ধ্যায় মন্দিরের দরজা বন্ধ করার আগে পুরোহিতরা সেই বিছানাটি প্রস্তুত করে দিয়ে যান এবং রাধার জন্য চুড়ি, ফুল, পোশাকের মতো অলংকার, তুলসী পাতা, দাঁত মাজার মাজন, নিম ডাল প্রত্যেকটি জিনিস ওখানে সুন্দরভাবে রেখে যান। কিন্তু অলৌকিক বিষয় হলো পুরোহিতদের দ্বারা সমস্ত আয়োজন সম্পন্ন করার পরে তালা মেরে বন্ধ করে রাতে চলে যাওয়ার পরে পরের দিন যখন সেইটি খোলা হয় তখন বিছানা একটু উল্টোপাল্টোভাবে, কোনো পান খাওয়া, দাঁতের মাজনটা উল্টো, এই সকল দৃশ্য সেখানে প্রতিদিন দেখা যায়। পুরোহিত দ্বারা সমস্ত আয়োজন সম্পন্ন করার পরে রংমহল এবং নিধিবনের প্রধান দরজা বাইরে দিয়ে তালা বন্ধ করে দেওয়া হয়। সূর্যাস্তের পর মন্দির প্রাঙ্গণে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। বিশ্বাস করা হয় যে রাধা এবং কৃষ্ণ প্রতি রাতে বিশ্রাম নিতে এই মন্দিরে আসেন। রাতে কি ঘটেছিল তা দেখার জন্য অনেকেই অনধিকারভাবে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু তারা হয়তো মারা যায় কিংবা দৃষ্টিশক্তি ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। যদিও নিধিবনের আশেপাশে নির্মিত বাড়িগুলি থেকে এই এলাকাটির দৃশ্যটি দেখা যায়, তবু কিন্তু রাতে কেউ সাহস করে না এই দৃশ্যটি দেখার। তারা প্রত্যেকেই আশেপাশে যারা থাকেন রাতের বেলা এই নিধিবনের দিকের দরজা এবং জানলা বন্ধ করে রাখেন। আশেপাশের অনেক বাসিন্দারা তারা জানলাটা ইট দিয়ে বন্ধ করে ফেলেছেন। যাদের জানলা খোলা আছে তারাও সন্ধ্যার শেষে ঠিক আরতির পরে সেই জানলাগুলি বন্ধ করে দেয়। এমনকি বানর এবং ময়ূরেরাও আসে না রাতে। কিছু তো আছে যা মানুষকে আজও চিন্তার মধ্যে রাখে যে কি আছে এই নিধিবনে। অনেক কিছু আছে যা মানুষের বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব নয়। কিছু আছে যা অলৌকিক, যা থাকবে সর্বত্র সব সময়
যা মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আমরা এই বিশ্বাস নিয়েই তো বেঁচে আছি। এইবারে এই নিধিবনের কিছু অলৌকিক ঘটনাগুলি জেনে নিই। আপনারা যেরকম দেখতেই পারছেন যে এখানকার এই গাছগুলি ওপর দিকে বড় হয় না, বড় হয় মাটির নিচের দিকে। প্রত্যেকটি গাছ নিচের দিকে এমনভাবে ঝুঁকে রয়েছে এবং একে অপরের সাথে এমনভাবে আলিঙ্গন করে রয়েছে যেন নিত্যরত কোনো সখী। আসলে লোককথা অনুসারে এবং পুরাণ অনুসারে এইগুলি হলো প্রত্যেকটি এক একটি সখী। রাতের বেলা যখন কৃষ্ণ এবং রাধা তাদের রাসলীলায় মেতে থাকেন, তখন এই সখীগুলি অর্থাৎ এই গাছগুলি সখীর রূপে রূপান্তরিত হয়ে যায় এবং ওনারাও এই রাসলীলায় মত্ত হয়ে থাকেন। এই নিধিবনে আরও কিছু জিনিস লক্ষ্য করা গেছে, যেমন দুটি গাছ যেরকম পাশাপাশি রয়েছে, পরের দিন হয়তো দেখা গেল তারা কিছুটা একসাথে নিকটে চলে এসেছে, অর্থাৎ তাদের দুটি ডালপালা যেন একসাথে কাছে চলে এসেছে, এমনও দেখা যায়। এই বিশ্বাসই হলো সবথেকে বড় অস্ত্র, যে বিশ্বাসের জন্য আমরা বেঁচে আছি। এই নিধিবনকে বাঁকে বিহারীর মূর্তির আবির্ভাব স্থান হিসাবেও ধরা হয়। আজ যে বাঁকে বিহারীর মন্দিরে এই বাঁকে বিহারীর মূর্তিটি রাখা রয়েছে, তা বিবর্তনে এবং পূর্ববর্তীকালে এই নিধিবনেই স্থাপিত ছিল। মনে করা হয় যে সাধু স্বামী হরিদাসজি তার পরম ভক্তি এবং নিষ্ঠার সাথে রাধা এবং কৃষ্ণকে তুষ্ট করেছিলেন এবং তারা দুজনে সামনে আবির্ভূত হয়েছিলেন। তার পরে রাধা ও কৃষ্ণ উভয়ে মিলে হরিদাসের সাথে থাকার জন্য বাঁকে বিহারী নামে একটি মূর্তিতে রাধাকৃষ্ণ একটি যুগল মূর্তিতে অর্ধনারীশ্বর রূপে আবির্ভূত হয়। এই মূর্তি আজ এই বাঁকে বিহারীর মূর্তি। আজ এই মূর্তির মধ্যে যে জীবন আজও উজ্জ্বলভাবে বোঝা যায়, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের এই রাধা এবং কৃষ্ণ। বিবর্তনের প্রথম দিকে এই মূর্তিটি ছিল এই নিধিবনে। পরবর্তীতে এই বাঁকে বিহারীর মন্দির প্রতিষ্ঠাপিত হওয়ার পরে সেই মূর্তিটিকে এই মন্দিরে স্থাপিত করা হয়। তাই আজও আমরা এই ভগবানকে যুগল মূর্তি হিসাবে, অর্ধনারীশ্বর হিসাবে দর্শন করতে পারি। ইনার চোখ এতটাই উজ্জ্বল এবং এতটাই জ্যোতি, সেই কারণেই আমরা যদি ইনার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকি, যেন এই ভগবান আমাদের আবেগে আভূত হয়ে আমাদের সাথেই চলে যায় আমাদের ঘরে। সেই কারণেই আজও বৃন্দাবনে বাঁকে বিহারীর মন্দিরে পর্দা প্রথা রয়েছে, মন্দিরে ঠাকুরকে পর্দা দেওয়া হয়।